করোনা মোকাবেলায় কৌশল নির্ধারণে উচ্চ পর্যায়ের বৈঠক আজ। সংক্রমণ রোধে আসতে পারে নতুন সিদ্ধান্ত। দেশে 23,000 রোগীর জন্য চিকিৎসক একজন। করোনা রোধে স্বাস্থ্যসেবায় জনবল বৃদ্ধির তাগিদ। মহামারীর সময় চাইলে নির্বাচন পেছাতে পারে কমিশন, বলছেন বিশেষজ্ঞরা। ইসির ব্যাখ্যা নিয়ে প্রশ্ন। দেশে অর্থনীতিতে প্রবাসী ও বিদেশিদের বিনিয়োগের আহ্বান, দেয়া হবে অবকাঠামোগত সুবিধাও। নিউ ইয়র্কে সালমান এফ রহমান। এবং পদ্মা সেতুর নিচ দিয়ে নৌযান চললেও বসানো হয়নি নেভিগেশন লাইট। শীতে আবারও দুর্ঘটনার শঙ্কা। স্বাগত সকাল ৯টার ১ ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। এই মুহূর্তে সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত আফরিন। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। দেশে ভয়াবহ আকার নিচ্ছে করোনা পরিস্থিতি। এই অবস্থায় করোনা মোকাবেলার কৌশল নির্ধারণে সরকারের শীর্ষ পর্যায়ের বৈঠক আজ। সোমবার এই কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি জানান, করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে দেশে ১৪ দিনের কঠোর বিধিনিষেধ চলছে। তারপরও নানা অজুহাতে বাইরে বের হচ্ছেন অনেকেই। এসব বিষয়ে সিদ্ধান্ত হতে পারে আজকের বৈঠকে। এছাড়া করোনা বিধিনিষেধের মধ্যে শিল্প কারখানা খুললে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি এই কথা জানান। করোনার একদিনে ৩টি রেকর্ড দেখল দেশ। মৃত্যু হয়েছে সর্বোচ্চ ২৪৭ জনের। রেকর্ড ৫০,৯৫২ নমুনা পরীক্ষায় সর্বোচ্চ ১৫,১৯২ জনের করোনা শনাক্ত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণ ও মৃত্যুর এই উচ্চ হার ঈদের আগে বিধিনিষেধ শিথিলের ফল। ১৯ জুলাই একদিনে করোনায় সর্বোচ্চ ২৩১ জনের মৃত্যু হয়। এক সপ্তাহের মাথায় আবারও রেকর্ড মৃত্যু হল ২৪৭ জনের। এ নিয়ে প্রাণহানি দাঁড়ালো ১৯,৫২১ জনে। ২৪ ঘন্টায় একসাথে ৬০ জেলায় মৃত্যু হয়েছে করোনায়। মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ৭২ জন, চট্টগ্রামে ৬১ এবং খুলনা বিভাগে মারা গেছেন ৪৬ জন। বাকি ৫ বিভাগে মৃত্যু হয়েছে ৬৮ জনের। বিধিনিষেধ বাস্তবায়নে কঠোর না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসার আশঙ্কা বিশেষজ্ঞদের। আমরা বলে আসছি যে করোনার বেলায় আজকে যে মৃত্যু আমরা দেখছি, এর ইনফেকশন এবং সংক্রমণ হয়েছে কিন্তু ২ থেকে ৩ সপ্তাহ আগে। সুতরাং এদের অনেক আগেই সংক্রমিত হয়েছে এবং রোগের সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে মৃত্যু বাড়ছে এবং মৃত্যু সম্ভবত আরো বেড়ে যেতে পারে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে প্রায় ৫১,০০০। সেই বিবেচনায় শনাক্তের হার ২৯.৮২%। দেশে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১১,৭৯,৮২৭ জনে। মাহমুদুন নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিধিনিষেধের পঞ্চম দিনেও রাজধানীর সড়কগুলোতে ব্যক্তিগত গাড়ি ও মানুষের চাপ রয়েছে। তবে রাস্তায় রিকশার চাপ বেশি। স্বাস্থ্যবিধি মানাতে সড়কে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশের চেকপোস্টে কড়াকড়িতে কোথাও কোথাও দেখা গেছে গাড়ির দীর্ঘ সারি। আজও রাজধানীর বিভিন্ন প্রবেশপথ দিয়ে ঢাকায় আসছে অনেক মানুষ। পায়ে হেঁটে গন্তব্যে যাচ্ছেন অনেক কর্মজীবী মানুষ। যদিও সরকারি বেসরকারি অফিস বন্ধ থাকার কথা ছিল এই বিধিনিষেধে। লকডাউন বাস্তবায়নে পুলিশ, বিজিবির পাশাপাশি সেনাবাহিনী টহল রয়েছে। রাজধানীর বিভিন্ন চেকপোস্টে গাড়ি ও সাধারণ মানুষকে থামিয়ে জানতে চাওয়া হচ্ছে বাইরে বের হওয়ার কারণ। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বের হলে বাসায় ফেরত পাঠানো হচ্ছে, করা হচ্ছে জরিমানা ও গ্রেফতার। তবে রাস্তায় রিকশার পাশাপাশি বেড়েছে মোটরসাইকেল। থেকে আসছি, এখানে যাবো নারায়ণগঞ্জ। আমার নানি অসুস্থ, কিন্তু গাড়ি ঘোড়া যে সমস্যা, এখন যাইতে পারতেছে না। অফিস খোলা আছে, এই জন্য আসছি। এখন অফিস যদি না জয়েন করি তাহলে আমার চাকরি চলে যাবে। এই কারণে আসছি, অনেক কষ্ট করে ভেঙে ভেঙে আসা হয়েছে আমাদের। আমি কুড়িগ্রাম থেকে আসছি। আমার মায়ের ক্যান্সার হাসপাতালে ভর্তি হয়েছে, ওখানে কেমোথেরাপি দেওয়ার জন্য নিয়ে আসছিলাম। অনেক দুর্ভোগ করে আসছি এই লকডাউনের মধ্যে। করোনা রোধে চলমান কঠোর বিধিনিষেধ অমান্য করে খুলেছে অনেক বেসরকারি প্রতিষ্ঠান। এর ফলে বাধ্য হয়েই ঘর থেকে বের হচ্ছেন চাকরিজীবী মানুষ। লকডাউনের চতুর্থ দিনে রাজধানীর বিভিন্ন এলাকার সড়কে দেখা গেছে মানুষের ব্যাপক উপস্থিতি। বিধিনিষেধ না মানায় ঢাকায় ৫৬৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এছাড়াও 443টি গাড়িকে 10,21,000 টাকা জরিমানা করা হয়েছে। এক একটি রিকশা আর ভ্যানে এভাবেই যাত্রাবাড়ি থেকে গুলিস্তান যাচ্ছেন অফিসগামী মানুষ। এজন্য এক একজনকে গুনতে হচ্ছে 50 থেকে 60 টাকা। বিধিনিষেধ না মানায় পুলিশ সদস্যরা ভ্যান থেকে নামিয়ে দিচ্ছেন অনেক যাত্রীকে। তবে রাস্তায় বের হওয়া মানুষের তুলনায় পুলিশের সংখ্যা অপ্রতুল। রাস্তায় বের হওয়া অনেকেই জানালেন, অফিস খোলা থাকায় করোনা ঝুঁকির মাঝেই বাধ্য হয়ে বের হয়েছেন তারা। আসতে হবে না কেন? অফিস খোলা, যেহেতু সরকারি চালু করছে, সাথে সাথে কিছু অফিস চালু হয়ে গেছে, ঠিক আছে? মানে পাশের একটা অফিস করলে তো আর একটা অফিস বলবি যে ওই অফিস খোলা, ওই অফিসের লোক আসতে পারে, তোমরা আসতে পারবে না কেন? এখানে 10 টাকার ভাড়া, সেখানে 150 টাকা ছাড়া যাইতে পারতেছি না। অনেক কষ্ট হচ্ছে, একটা রিক্সাও যেতে যাচ্ছে না। রাজধানীর প্রায় প্রতিটি এলাকার চিত্রই এমন। বেলা বাড়ার সাথে সাথে সড়কে বেড়েছে ভিড়। বাধ্য হয়ে এখন এই শেয়ারে ভ্যানে করে যেতে হচ্ছে। তাও প্রায় মানে এক একজন ভাড়া 50 টাকা করে নিচ্ছে, যেটা কিনা রিক্সায় গেলে আমার এটাই লিগ্যাল ভাড়া ছিল না। অফিস বন্ধ প্লাস খোলা। এখন কিছু কিছু কাজ আছে, গুরুত্বপূর্ণ কাজ, যেগুলো এক্সপোর্ট ইম্পোর্টের কাজ, তো না করলেই নয়। রাজধানীর যেসব স্থানে বিভিন্ন বাহিনীর চেকপোস্ট আছে, সেখানে মানুষের ভিড় কম দেখা গেছে। লকডাউনে বিনা কারণে ঘর থেকে বের হলে নেওয়া হচ্ছে আইনি ব্যবস্থা। যৌক্তিক কারণে ঢাকায় প্রবেশ করার চিন্তা ভাবনা করতেছে, তাদেরকে আমরা সুযোগ দিচ্ছি। আর অন্যথায় তাদেরকে আমরা আইনগত ব্যবস্থা অথবা তাদেরকে যেখান থেকে আসছে সেখানে ব্যাক করে দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে। যেসব প্রতিষ্ঠান আছে তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করছি এবং প্রতিষ্ঠানের ঠিকানা উল্লেখপূর্বক আমাদের সংশ্লিষ্ট ওইসব জায়গায় যেসব ম্যাজিস্ট্রেটরা কাজ করছেন তাদের সাথে আমরা কোঅর্ডিনেশন করে বিষয়টি মেসেজ দেওয়ার চেষ্টা করছি, যাতে প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাদেরকে এর ধরনের চাপ তৈরি করা না হয়। 14 দিনের কঠোর লকডাউনের প্রথম দুদিন রাজধানীর সড়ক অনেকটাই ফাঁকা থাকলেও ঈদের পরের প্রথম কর্মদিবস থেকে প্রতিদিনই বাড়ছে গাড়ি আর মানুষের চাপ। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কঠোর লকডাউনের আরো খবর জানাতে রাজধানীর গাবতলী থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন হোসেন। আলামিন, এই মুহূর্তে সড়কের চিত্র কেমন দেখছেন? এর আগের খবর যেমনটি জানাচ্ছিলেন যে গাবতলী আসলে রাজধানীতে প্রবেশের মুখ, সেখানে চাকরির কারণে অনেকে আসছে, অনেকে ঢাকার বাইরে থেকে আসছে। কি বলছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী? আসলে এখনকার যে পরিস্থিতি সড়কে, সেটি হচ্ছে ঢাকাতে প্রচুর বৃষ্টি হচ্ছে। আপনি জানেন যে বিশেষ করে মৌসুমি বায়ুর প্রভাবে ভারতের উত্তরপ্রদেশ, হরিয়ানা সহ নানান জায়গায় সে কারণে যে মেঘমালার সৃষ্টি, তার কারণে ভারী থেকে অতি ভারী বর্ষণ করছে। আর এ কারণে মূলত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের আসলে যে টহল ছিল কিংবা পুলিশের যে চেকপোস্ট ছিল, সে জায়গায় থেকে তারা সরে গিয়ে নিরাপদে আশ্রয় নিয়েছেন, যার কারণে রাস্তায় ব্যক্তিগত গাড়ি থেকে শুরু করে রিক্সা একদমই হাতে গোনা নেই বললেই চলে। ভারী যে বৃষ্টি হয়েছে তাতে অফিসগামী, বিশেষ করে জরুরি পণ্য বা জরুরি আওতার মধ্যে যারা রয়েছে তারা কিন্তু বেশ বিপাকে পড়েছেন এবং তারা বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, অর্থাৎ বৃষ্টির কারণে এখন পুলিশি তৎপরতা বা পুলিশের চেকপোস্টের যে কার্যক্রম সেটি আপাতত বন্ধ হয়েছে। পাশাপাশি রাস্তায় গাড়ির চাপ একদম নেই বললেই চলে, অর্থাৎ হাতে গোনা যারা যাচ্ছেন ব্যক্তিগত যে গাড়িগুলো রয়েছে তাতে করে হয়তো তারা চলে যাচ্ছেন, এর বাইরে হাতে গোনা 2টি বাইক যাচ্ছে। তবে আজকে আমরা যেটা দেখেছি আমিরবাজার, আপনি জানেন দক্ষিণাঞ্চলের অন্তত 21 জেলার মানুষ এই রুটটি ব্যবহার করে থাকে ঢাকা ঢোকার ক্ষেত্রে, কিংবা এখান থেকে বিশেষ করে বরিশাল, খুলনা কিংবা সাতক্ষীরা এইসব এলাকার মানুষও কিন্তু এই রুট দিয়ে চলাচল করে। আমরা দেখেছি সকাল থেকে যে প্রচুর মানুষ আমিনবাজার ব্রিজ হয়ে ঢাকাতে ঢুকেছেন, আবার ঢাকা থেকেও কেউ নানান কারণে, নানান অজুহাতে, নানান ছুতো দিয়ে আসলে তারা ঢাকা ছেড়ে যাচ্ছেন। এর মধ্যে বেশ কয়েকজনকে পুলিশের পক্ষ থেকে, এখানকার অর্থাৎ গাবতলী পুলিশ পক্ষ থেকে, সেখানে তাদের বিরুদ্ধে বেশ কয়েকজন বাইক থেকে তারা যে মোটরযান আইন রয়েছে সেই আইন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। মাত্রই বৃষ্টি থেমেছে, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। কিন্তু এখন প্রায় 15 থেকে 20 মিনিট ধরে কিন্তু ঝুম বৃষ্টি ছিল। সেই ঝুম বৃষ্টি থাকার কারণে আমি প্রথমে যেমনটা বলেছি যে পুলিশের তৎপরতা, এখন পুলিশ আবার সেই চেকপোস্টে চলে আসছে, যদিও অন্যান্য দিনগুলোর তুলনায়। অর্থাৎ আজকে এখন তো প্রায় 9টা বাজে, যেই অফিসগুলো জরুরি অর্থাৎ খাদ্যর সাথে সংশ্লিষ্ট কিংবা ওষুধ শিল্পের সাথে সংশ্লিষ্ট, সেইগুলো খোলা থাকার কারণে অনেকেই সেদিকে যাচ্ছেন। এর বাইরেও নানা কারণে নানা অজুহাতে বের হচ্ছেন। যদিও রাস্তায় যারা বের হচ্ছেন তাদেরকে পুলিশ জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হচ্ছে, নানান কাগজপত্র তারা সেটি তল্লাশি করছেন কিংবা দেখছেন যে কেন বের হয়েছেন, কী কারণে বের হচ্ছেন, যৌক্তিক কারণ কিংবা অফিসের যে আইডি কার্ড রয়েছে সেটি তারা যাচাই বাছাই করছেন। এর বাইরে যারা বের হয়েছেন, পায়ে হেঁটে যারা যাচ্ছেন, বিভিন্ন আকারণ যারা ঘোরাঘুরি করছেন, তাদেরকে কিন্তু কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তো বৃষ্টির কারণে পুলিশি তৎপরতা কিছুটা থামবে। এখন বৃষ্টি যেহেতু শেষ হয়েছে, অর্থাৎ অন্যান্য দিনগুলোর তুলনায় আমরা বলতে পারি এখন যেহেতু সকাল 9টা, তো অন্যান্য দিনের তুলনায় আজকে সড়কে মানুষের উপস্থিতিও কিছুটা কম, পাশাপাশি গাড়ি, ব্যক্তিগত গাড়ি থেকে শুরু করে রিক্সা কিংবা বাইকের উপস্থিতি। আলামিন হোসেন রাজধানীর লকডাউন পরিস্থিতি জানাচ্ছিলেন গাবতলী থেকে।
করোনা ও লকডাউন পরিস্থিতি নিয়ে এখন জানাতে চট্টগ্রামে এবং রাজশাহী থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। আমরা প্রথমে যাচ্ছি চট্টগ্রামে, সেখানে রয়েছেন অনুপম শীল। অনুপম, চট্টগ্রামে আসলে কি অবস্থা? এর আগের সংবাদে যেমনটি জানাচ্ছিলেন যে আসলে মৃত্যুহার বেড়েই চলছে, সর্বশেষ তথ্য মতে 18 জন। এই মুহূর্তে আসলে চিকিৎসকরা কি বলছেন, সেখানে বিধিনিষেধ কতটা মানা হচ্ছে? আমি এখন আছি মূলত চট্টগ্রামের অন্যতম একটি ব্যস্ততম এলাকা ফিশারিঘাট। এই ফিশারিঘাট এলাকাটি দিনের অর্থাৎ ভোর থেকে প্রচণ্ড ব্যস্ত থাকে এবং এখানে এখন অবশ্য লোকজন আস্তে আস্তে কমে আসছে এবং এই এলাকাকে ঘিরে আপনি আমার মনে হয় যে শতকরা 90% মানুষের মুখেই কিন্তু মাস্ক নাই, আর যাদের মুখে মাস্ক আছে তারা সঠিক জায়গায় মাস্কটি লাগায়নি। অর্থাৎ এখান থেকে স্পষ্ট যে স্বাস্থ্যবিধি বা এই যে সচেতন থাকার বিষয়টি কতটা গুরুত্ব দিচ্ছে নগরবাসী। এবং এই প্রেক্ষাপটে আমরা দেখছি যে সংক্রমণ হার অতি দ্রুত বেড়ে চলছে। গত 24 ঘন্টায় 18 জন মারা গিয়েছেন, কিন্তু তার বিপরীতে আমরা আরেকটি মানে আশঙ্কাজনক একটি তথ্য, সেটি হচ্ছে 1300 উপরে এখানে আক্রান্ত হয়েছেন মাত্র 3800 নমুনা পরীক্ষায়। অর্থাৎ যে সংক্রমণের যে সংখ্যা সেটি 38% উপরে। তো এটি এই সংখ্যাটি বা এই সংক্রমণ হারটি আসলে এক ধরনের সামনে যে আরও ভয়াবহ বিপদ অপেক্ষা করছে সেটির কথাই বলছেন, ইঙ্গিত করছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এবং এক্ষেত্রে আমরা দেখছি যে লকডাউনকে কেন্দ্র করে যে ধরনের পরিস্থিতি থাকার কথা সেটি আসলে এই মুহূর্তে নগরীর অনেকগুলো জায়গায় নেই। বিশেষ করে গলি উপগলি এবং এই ধরনের বাজার, হাট বাজারগুলোতে কিন্তু কোনো ধরনের স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। আমরা নগরীর মূল সড়কগুলো, নগরীতে ঢোকার যে পথগুলো আছে সেগুলোতে পুলিশের তৎপরতা, সেনাবাহিনীর টহল বা সেনাবাহিনীর চেকপোস্ট লক্ষ্য করছি, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে আমরা আবার এটিও দেখছি যে রাস্তাঘাটে কিন্তু সাধারণ মানুষের উপস্থিতি বাড়ছে, পায়ে চলা মানুষের উপস্থিতি বাড়ছে, রিক্সায় করে, অর্থাৎ গণপরিবহন না চললেও এই রিক্সার মতো ছোট ছোট যানবাহনগুলো বাড়ছে এবং তাতে মানুষের উপস্থিতি বেড়ে চলেছে। অনেকেই আছেন লকডাউন কেমন চলছে সেটি দেখার জন্য বেরোচ্ছেন, অনেকে বেড়াতে বেরোচ্ছেন, যেহেতু ঈদ দিয়েছে, ঈদের পরে বেড়ানো। তবে আরেকটি আশঙ্কার কথা হচ্ছে চট্টগ্রাম নগরীতে এখন যে মৃত্যুর সংখ্যা তার চেয়ে অনেক বেশি মৃত্যু হচ্ছে চট্টগ্রামের উপজেলাগুলোতে। এবং এই ক্ষেত্রে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন মূলত ঈদ কেন্দ্রিক যে বিভিন্ন জমায়েত, বিশেষ করে গরুর বাজার কেন্দ্রিক যে জমায়েত, তাতে করে এই সংক্রমণের হারটি সেখানে উপজেলাগুলোতে বেড়েছে এবং তার ফলে মৃত্যুর সংখ্যা বাড়ছে। আর উপজেলায় যে সমস্ত রোগী হাসপাতালে আসছেন তারা একেবারে শেষ মুহূর্তে হাসপাতালে আসছেন, অর্থাৎ বেশিরভাগ রোগী তারা করোনা টেস্ট করাচ্ছেন না, যারা টেস্ট করাচ্ছেন তারা এত শেষ মুহূর্তে এসে হাসপাতালে ভর্তি হচ্ছেন যে তাদেরকে তখন। অনুপম শীল, আপনি থাকুন, আমরা এই মুহূর্তে রাজশাহীর খোঁজ নিতে চাই। রাজশাহীতে রয়েছে সহকর্মী মাইনুল হাসান। মানে চট্টগ্রামে অনুপম যেমনটি জানাচ্ছিলেন যে মৃত্যুহার এবং সংক্রমণ আসলে অনেক বেড়েছে, কিন্তু সেখানে বিধিনিষেধ মানার ক্ষেত্রে তেমন একটা কার্যকরী পদক্ষেপ দেখা যাচ্ছে না এই কঠোর লকডাউনে। রাজশাহীতে আসলে কি অবস্থা, চিকিৎসা ব্যবস্থার সার্বিক অবস্থা আমাদেরকে জানাবেন। রাজশাহীতে করোনা সংক্রমণ ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা কমলেও কিন্তু হাসপাতালে যে মৃত্যুর সংখ্যা সেইটি কিন্তু কমছে না। আমরা দেখেছি যে গত 24 ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 21 জন মারা গেছে, তার মধ্যে 10 জন করোনা আক্রান্ত হয় এবং 11 জন করোনা উপসর্গ নিয়ে। এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় ভর্তি হয়েছে 53 জন, এখন মোট রোগী ভর্তি আছে 399, যার মধ্যে 201 জনই রাজশাহী। সেক্ষেত্রে বলা যায় যে রাজশাহীতে করোনা সংক্রমণ কমলেও কিন্তু মৃত্যুর সংখ্যাটা কমছে না এবং যারা মারা যাচ্ছে তারা বেশিরভাগই উপসর্গ নিয়ে। তো আমি রাজশাহীর সাহেববাজার 0 পয়েন্ট এখন দাঁড়িয়ে আছি, কিন্তু লকডাউনের চিত্র যদি আপনাদেরকে একটু দেখাই, এইখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছে, তারপরেও মানুষের যে চলাচল আমরা দেখতে পাচ্ছি, বেশ কিছু দোকানপাট খুলেছে, ফুলের দোকান খুলেছে, অন্যান্য ছোটোখাটো দোকানপাটও খুলেছে এবং মানুষের চলাচল গত কয়েকদিনের তুলনায় অনেকটা এখানে বেড়েছে। আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনী এখানে উপস্থিত থাকলেও তাদের যে ধরনের নজরদারি থাকার কথা বা রাস্তায় মানুষ বের হলে জিজ্ঞাসাবাদ করার কথা, রিক্সায় 3 থেকে 4 জনও যাচ্ছে, এমনকি মাস্ক ছাড়া তাদের সামনে দিয়ে তাদেরকে যে জিজ্ঞাসাবাদ করার কথা কেন তারা বের হচ্ছে সেই মনিটরিংও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আমরা দেখছি যে আজকে লকডাউনের বেশ কয়েকদিন পার হয়েছে, যত দিন যাচ্ছে মানুষের মধ্যে অসচেতনতা বোধ আরও বৃদ্ধি পাচ্ছে, তারা সচেতন হওয়ার কথা সেখানে আরও অসচেতনতা বোধ বৃদ্ধি পাচ্ছে, যে কারণে আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনীরও সদস্যরাও মাঠে পর্যাপ্ত পরিমাণ আছে। এই মুহূর্তে এখানে ব্যাটালিয়ন আনসার আছে, পুলিশ সদস্যরা আছে, কিন্তু তাদের যে ধরনের মনিটরিং হওয়ার কথা সেইটি কিন্তু আমরা এখানে দেখছি না। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর সংখ্যক মানুষ ব্যক্তিগত যানবাহন নিয়ে বের হচ্ছে,
গণপরিবহনে যাচ্ছে, কেউ ব্যক্তিগতভাবে হেঁটে যাচ্ছে, কিন্তু তাদের যে পুলিশের জবাবদিহিতার মধ্যে পড়ার কথা সেইটি কিন্তু আমরা দেখছি না। এছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে গত 24 ঘন্টায় তারা রাজশাহী মহানগর ও বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে 84টি মামলা দিয়েছে, 55,000 টাকা জরিমানা করেছে এবং 1400 মাস্ক বিতরণ করছে। তবে এই অভিযানগুলো আমরা কিন্তু সকাল থেকে দেখতে পাচ্ছি না, সেটা বেলা বাড়ার সাথে সাথে কিছুটা বের হচ্ছে এবং দুপুর নাগাদ আবার সেটার তাদের যে নজরদারি সেটি কমে যাচ্ছে এবং মূল যে মানে মানুষের যে ভিড়টি সেটি কিন্তু সকালবেলাতেই আমরা দেখছি। তারা যেহেতু বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান খুলেছে, এই আর্থিক প্রতিষ্ঠানের পাশাপাশি অন্য প্রতিষ্ঠানে খুলেছে, কাঁচা বাজার খোলা, নানা অজুহাতে কিন্তু মানুষজন এইখানে রাজশাহীতে শহরে বের হচ্ছে এবং তারা লকডাউনের যে স্বাস্থ্যবিধি সেইটি মানছে না। এই অবস্থাতে চলতে থাকে, চিকিৎসকরা বলছে রাজশাহী করোনার উচ্চ সংক্রমণ হার পেরিয়ে এখন কমতে শুরু করেছে, কিন্তু এই লকডাউন ঢাকার বাইরে করোনা পরিস্থিতি আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মীরা চট্টগ্রাম এবং রাজশাহী থেকে। করোনায় মৃত্যু সংক্রমণ বাড়ায় মানসিক চাপ বেড়েছে চিকিৎসকদের। এই পর্যন্ত মৃত্যু হয়েছে 166 জনের, তারপরও চিকিৎসায় পিছপা হননি তারা। বলছেন পরিস্থিতি বিবেচনায় জনবল বাড়ানো গেলে কাজটি আরো সহজ হতো। ডিএনসিসি কোভিড হাসপাতালের চিকিৎসক জেসমিন আক্তার কাছ থেকে দেখেছেন করোনা আক্রান্তের দুর্দশা ও প্রাণহানি। যে আমার হাত থেকে যদি কোনো মানুষ সুস্থ হয় তাহলে সেটাই আমার সার্থকতা। পাবলিক অ্যাওয়ারনেসটা খুব দরকার। আমাদের যে কষ্ট ত্যাগ সেদিনই সফলতা লাভ করবে যখন আমাদের সাথে মানুষ নিজের ব্যাপারে সচেতন হবে। করোনা সংক্রমণের শুরু থেকে সম্মুখ সারির যোদ্ধা হিসেবে দায়িত্ব পালন করছেন চিকিৎসকরা। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী করোনায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন অন্তত 3000 চিকিৎসক, 2100 নার্স ও 3359 জন স্বাস্থ্যকর্মী। মারা গেছেন 166 জন চিকিৎসক, 61 জন নার্স স্বাস্থ্যকর্মী। কুর্মিটোলা হাসপাতালের পরিচালক বলছেন তাদের 319 জন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন, তারপরও দায়িত্ব পালনে একাগ্র আছেন তারা। এই যুদ্ধের আমরাই হচ্ছি সম্মুখ যোদ্ধা, সুতরাং এই শেষ সৈনিক থাকা পর্যন্ত এই যুদ্ধ আমাদেরকে কন্টিনিউ করেই যেতে হবে। গত বছরের তুলনায় এখন যদি বলি যে হসপিটালের সক্ষমতা অনেক বেড়েছে, মানসিকভাবেও আমরা অনেক পরিণত হয়েছি, সাহসের দিক থেকেও আমরা কম্পারেটিভলি অনেক বেশি আগের চাইতে এখন অনেক সাহসী সবাই। আন্তর্জাতিক মান অনুযায়ী 1000 জনের বিপরীতে থাকতে হবে একজন চিকিৎসক, তবে দেশে 23,000-এর জন্য ডাক্তার আছেন মাত্র একজন। সরকারি বেসরকারি মিলিয়ে এখন চিকিৎসকের সংখ্যা প্রায় 90,000। আমাদের এখানে যারা ডক্টর নার্সরা রয়েছে তারা দিবারাত্রি তারা যেভাবে কাজ করছে সেটি আসলে অসাধারণ কাজ তারা সম্পন্ন করছে জীবনের ঝুঁকি নিয়ে, এবং এই যে এত পেশেন্ট লোড এবং এই পেশেন্টদেরকে সবাইকেই যে হ্যান্ডেল করা সেটি কিন্তু যথেষ্ট কঠিন এবং সাহসী কাজ আমরা বলবো। চিকিৎসা খাতে জনবল আরও বাড়ালে করোনা পরিস্থিতি মোকাবিলা সহজ হতো বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনার সংক্রমণ ও মৃত্যু বাড়ছে। রাজধানী সহ দেশের হাসপাতালগুলোতে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। সোমবার সকাল পর্যন্ত রাজধানীর 16টি ডেডিকেটেড করোনা হাসপাতালে আইসিইউ শয্যা খালি আছে মাত্র 6টি হাসপাতালে। এ নিয়ে আরও জানাতে রাজধানীর কুর্মিটোলা হাসপাতাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বিপ্রজিৎ চন্দ্র। বিপ্রজিৎ, হাসপাতালগুলোতে আসলে কি অবস্থা? করোনার সংক্রমণ তো বাড়ছে, এক্ষেত্রে চিকিৎসকরা আসলে কি পরামর্শ দিচ্ছেন আর তারা কিভাবে এই ব্যবস্থাপনাগুলো দেখছেন? দেখুন, আইসিইউ পেতে যে ভোগান্তি, সে ভোগান্তির মাত্রাটা কিন্তু দিনকে দিন বেড়েই চলেছে। সকাল থেকে আমরা কুর্মিটোলা হাসপাতালে আছি, এখানে আমরা একের পর এক রোগী আসতে দেখছি। তার মধ্যে কিছু রোগীর সঙ্গে কিন্তু আমরা কথা বলেছি, তো তারা আমাদেরকে যেটি বলেছেন, আমরা নোয়াখালীর কোম্পানিগঞ্জ থেকে এসেছেন এমন একজন রোগী পেয়েছি, যিনি আমাদেরকে জানিয়েছেন, তার স্বজনরা জানিয়েছেন যে তিনি কিন্তু ইতিমধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রথম গিয়েছেন। সেখান থেকে তাকে বলা হয়েছে সেই হাসপাতালে কোনো আইসিইউ ফাঁকা নাই, আর সাধারণ শয্যায় সিট দেওয়া গেলেও সেখানে অক্সিজেন সাপোর্ট দেওয়া সম্ভব না। আর মহাখালী কোভিড ডেডিকেটেড হাসপাতালে গিয়েও কিন্তু তাকে ফিরে আসতে হয়েছে, যদিও স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য মতে কাগজ কলমে ওই হাসপাতালে 30টিরও বেশি আইসিইউ খালি, কিন্তু
সেখানেও আইসিইউ নেই বলে তাকে ফেরত আসতে হয়েছে এবং সাধারণ বেডেও অক্সিজেনের সাপোর্ট পর্যন্ত তিনি পাননি। এ বিষয়ে আমরা মহাখালী কোভিড ডেডিকেটেড হাসপাতালে কথা বলেছিলাম। তো কথা হচ্ছে আইসিইউ খালি থাকলেও জনবল এবং ইকুইপমেন্ট অর্থাৎ যন্ত্রপাতির অভাবে সে আইসিইউগুলো হয়তো চালু করা সম্ভব হচ্ছে না বলে সেখানে রোগী রাখা সম্ভব হচ্ছে না। এরপর তিনি কুর্মিটোলা হাসপাতালে এসে সাধারণ শয্যা এবং অক্সিজেন সাপোর্ট প্রাথমিকভাবে পেয়েছেন। পরে তাকে পর্যায়ক্রমে আইসিইউতে নেওয়া হবে। শুধু এই আবুল বাশার নন, অধিকাংশ রোগী যারা ঢাকার বাইরে থেকে আসছেন এবং ঢাকা থেকে আসছেন, অধিকাংশ মানুষ কিন্তু আইসিইউ পেতে চরম ভোগান্তির সম্মুখীন হচ্ছেন। এর পাশে দুটি কারণ আছে। প্রথমত, মানুষ জানেন না যে কোন কোন হাসপাতালে আইসিইউ খালি আছে, আর সবথেকে বড় কথা হচ্ছে রাজধানীর যে বড় 6 থেকে 7টি হাসপাতাল, এই হাসপাতালগুলোতে কিন্তু আইসিইউ একদমই ফাঁকা নেই। কারণ কুর্মিটোলা হাসপাতালে সাধারণ শয্যা সক্ষমতা 300 থাকলেও এখানে রোগী ইতিমধ্যেই 386 জন রোগী ভর্তি এবং 10টি আইসিইউর মধ্যে 10টি আইসিইউতে কিন্তু রোগী ভর্তি আছে। তো অন্যান্য হাসপাতালগুলোর অবস্থাও কম বেশি এরকমই। আর সব মিলিয়ে আপনি জানেন যে এখন কিন্তু করোনা সংক্রমণ যে হারে বেড়েছে, গতকালও সর্বোচ্চ সংক্রমণ এবং সর্বোচ্চ মৃত্যুর, তো দিন দিন যেভাবে করোনা সংক্রমণ পিকে যাচ্ছে, তো হাসপাতালের ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনাটি হুমকির মুখে পড়তে পারে বলে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা কিন্তু মন্তব্য করছেন। কারণ যেভাবে রোগী বাড়ছে, যেভাবে হাসপাতালগুলোতে চাপ বাড়ছে, এই চাপ অব্যাহত থাকলে যে সীমিত পরিমাণ আইসিইউ আছে, সীমিত পরিমাণ সাধারণ শয্যা আছে, সেই শয্যাতে আসলে এই রোগী সংকুলন করা সম্ভব, সেটি কিন্তু সময়ের সাথে সাথে আরও স্পষ্ট হবে। দর্শক, কুর্মিটোলা হাসপাতালের সামনে থেকে যেমনটি দেখছিলেন, আসলে রোগীরা তাৎক্ষণিক এসে শুধু অক্সিজেন সেবা পাচ্ছে, কিন্তু আসলে আইসিইউ খালি পাচ্ছে না। করোনা ডেডিকেটেড বেশিরভাগ হাসপাতালে আসলে এই চিত্রটি দেখা যাচ্ছে। আমাদেরকে খবর জানাচ্ছিলেন বিপ্রজিৎ চন্দ্র। সংবাদে এই মুহূর্তে একটা বিরতিতে যাব, বিরতিহীন সংবাদে আরও থাকছে। বিদেশি সেনা প্রত্যাহার শুরু 2 মাসে আফগানিস্তানে প্রায় 800 বেসামরিক মৃত্যু, অর্ধেকই নারী ও শিশু। টোকিও অলিম্পিকে আজ ব্যক্তিগত ইভেন্টে লড়াইয়ে নামছেন আর্চার রোমান সারা। এলিমিনেশন রাউন্ডে প্রতিপক্ষ ব্রিটেনের টম হল। করোনা মহামারীতে নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা বিষয়ে ইসির ব্যাখ্যা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন, মহামারী বা প্রাকৃতিক দুর্যোগের নির্বাচন পেছানোর ক্ষমতা রয়েছে কমিশনের। প্রয়োজনে তারা এ ব্যাপারে সুপ্রিম কোর্টের নির্দেশনা চাইতে পারে। বেশ কিছু নির্বাচন ইতিমধ্যে নির্বাচনী দায়িত্ব পালন করতে গিয়ে ইসির নিজেরই শতাধিক কর্মকর্তা কর্মচারী করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সিলেট উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সহ 7 জন মারা গেছেন। ইসি বলছে, মেয়াদ শেষ হওয়ায় সাংবিধানিক বাধ্যবাধকতার কারণেই তাদের নির্বাচন করতে হয়েছে। এবছর লক্ষ্মীপুর 2 ও প্রথম ধাপের 204টি ইউনিয়ন সহ বাকি থাকা উপজেলা পরিষদ সহ বেশ কিছু নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে বাকি আছে সিলেট 3 আসনের উপনির্বাচন। সংবিধান মোতাবেক আগামী 7 সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে, কিন্তু এরপর কি হতে পারে? বিশেষজ্ঞরা বলছেন, সাংবিধানিক বাধ্যবাধকতা থাকলেও যে কোনো দুর্যোগকালে ইসির ক্ষমতা রয়েছে নির্বাচন স্থগিত, বাতিল বা পিছিয়ে দেওয়ার। সাংবিধানিক বাধ্যবাধকতা আছে 90 দিনের মধ্যে করার, কিন্তু এর মধ্যে নির্বাচন কমিশনকে এও ক্ষমতা দেওয়া আছে। সংবিধানে বলা আছে, ইলেকশন যদি বা নির্বাচন যদি ফ্রি ফেয়ার না হয় বা না হওয়ার আশঙ্কা থাকে, তাহলে ইলেকশন কমিশন যে কোনো সময় নির্বাচনকে পিছাতে পারে। কিন্তু নির্বাচন কমিশন বলছে, 180 দিনের মধ্যে তাদের নির্বাচন না করার কোনো সুযোগ নেই। বর্ধিত 90 দিনের পরও এটা করা যেতে পারে। এরকম যদি একটা রায় থেকে নিতে পারে, নিয়ে দিতেন আদালত থেকে, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট থেকে, তাহলে পরে বোধহয় আমি সবচেয়ে বেশি খুশি হতাম। কিন্তু এমার্জেন্সি যেহেতু ডিক্লেয়ার হয় নাই, তাতে তো হয় না। যেমন আপনি দেখলেন যে ইন্ডিয়াতে নির্বাচন হলো, আমেরিকাতে নির্বাচন হলো, একেবারে একদম হাইয়েস্ট লেভেল অতিমারির মধ্যে। করোনা ভাইরাসের বিস্তার রোধে জারি করা লকডাউনের মধ্যে বুধবার অনুষ্ঠেয় সিলেট 3 আসনের উপনির্বাচনের ভোট আগামী 5 আগস্ট পর্যন্ত স্থগিত করেছে হাইকোর্ট। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 24 ঘন্টায় ঢাকায় রেকর্ড 120 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। পরিস্থিতির অবনতি হওয়ায় ঢাকার দক্ষিণে এডিস বিরোধী অভিযান শুরু করেছে 10টি ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার ঢাকা উত্তরে মাঠে নামবে আরও 10টি।
কারো বাসায় লার্ভা পাওয়া গেলেই জরিমানা করবে এই 20টি টিম। করোনা সংকটকালীন সময়ে রাজধানী ঢাকার নাগরিক জীবনের অন্যতম প্রধান সমস্যা ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব। তাই ঢাকা দক্ষিণের এমন প্রচারণায় বোঝা যায় ডেঙ্গু কতটা ভয়াবহ রূপ নিয়েছে। যেহেতু এডিস মশা স্বচ্ছ ও আবদ্ধ পানিতে বংশ বিস্তার করে। রাজধানীর প্রতিটি হাসপাতালে এখন বাড়ছে ডেঙ্গু রোগী, প্রতিদিন নতুন রেকর্ড হচ্ছে। সিটি কর্পোরেশনের মশক নিধন কার্যক্রমের ব্যর্থতাকে দুষছে নগরবাসী। একদমই ভালো না, ওখানে মশার ওষুধ মানে না দেওয়া মতো, মানে মাসে হয়তো একবার দুইবার দেয়, তা অনেক মাসে দেয় না। ট্যাক্স খাজনা না নেক, সব কিছু না নেক, বন্ধ করে দেখ। আমগোর সিদ্ধান্তভাবে আমরা কাজ করুম, আমগো এগুলা নিব, আমগোর কোনো আরামও দিব না, তা আমগো এই কষ্টের দরকার কি আছে? শুধু মেইন রোড দিয়ে চলে যায়, বাসা পর্যন্ত আসে না, ওদেরকে ডাকলেও ওরা আসে না বাসা পর্যন্ত। তদারকিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মাঠে নেমেছে 10 জন ম্যাজিস্ট্রেট। ছাদবাগান নির্মাণাধীন ভবনে মিলছে এডিসের লার্ভা, করা হচ্ছে জরিমানা। পরশুদিনও পানিগুলো ওয়াশ করে গেছে, এরপরে গতকাল পানি দিয়েছে, পানি কোনোভাবে পানি পড়ছে এখানে। বিভিন্ন জিনিসপত্র পরিষ্কার পানি রেখে দেওয়া অবহেলার দ্বারা যারা করছে তাদেরকে আমরা প্রাথমিকভাবে সতর্ক করছি। যদি আমরা গুরুতর অপরাধ দেখি তাহলে তাদেরকে আমরা জরিমানার আওতায় আনবো। আপনারা জানেন মাননীয় মেয়র মহোদয়ের নির্দেশে আমাদের বেশ কয়েকটি টিম ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে অ্যাক্টিভ রয়েছে। এদিকে মঙ্গলবার থেকে এডিস নিধন অভিযান শুরু করবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। 10টি অঞ্চলে 10 দিন চলবে এ অভিযান। সকল কর্মীকে মাঠে নিয়োজিত করে লার্ভিসাইডিং, ফগিং থেকে শুরু করে যে সকল কাজকর্ম করা প্রয়োজন সেগুলো করব। পাশাপাশি আগামীকাল থেকে খুব কঠোরভাবে মোবাইল কোড আমরা মাঠে কাজ করবে। ডেঙ্গু নিয়ন্ত্রণে নগরবাসীরও সচেতনতা প্রয়োজন বলে মনে করে সিটি কর্পোরেশন। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পদ্মা সেতুর কাঠামো দাঁড়িয়ে গেছে, সেতুর নিচ দিয়ে চলাচল করছে নৌযান, তবে এখনো স্থাপন করা হয়নি নেভিগেশন লাইট। তাই আসছে শীতে কুয়াশায় আবারও দুর্ঘটনার শঙ্কা রয়েছে। নৌপরিবহন সংশ্লিষ্টরা বলছেন চালক ও পদ্মা সেতু কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে বয়াবাতি লাগাবে বিআইডব্লিউটিএ। 23 জুলাই সকালে মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে শিমুলিয়া যাওয়ার পথে পদ্মা সেতুর 17 নম্বর পিলারে ধাক্কা দেয় ফেরি শাহজালাল। এর ফলে উঠে যায় পিলারের পলেস্তারা। এরপরই পদ্মা সেতুর পিলারের নিরাপত্তার বিষয়টি সামনে আসে। নেভিগেশন লাইট বসানো হলে রাতে ফেরি চালানোর সময় সুবিধা হয় মাস্টারদের। এখন পদ্মা সেতু যে জাহাজ চলাচলের সিস্টেম যেটা, সেই সিস্টেমে তারা অতিক্রম করতেছে। আর তাদের যদি কোনো রকমের অবস্ট্রাকশন হয় তারা আমাদেরকে জানায়, আমরা যেগুলি করার দরকার সেগুলো আমরা করি আলাপ করে। বিআইডব্লিউটিএ বলছে এরই মধ্যে সেতুর পিলারের আশেপাশে বয়াবাতি লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এজন্য এই রুট ব্যবহারকারীদের সাথেও কথা বলবে সংস্থাটি। যারা অপারেটর, যারা এই রুট ব্যবহার করেন, তারা যদি ব্রিজের জন্য কোনো ধরনের বয়াবাতি চান তাহলে সেই ব্যবস্থা আমরা অবশ্যই নিব। এবং এই জন্য আমরা ইতিমধ্যেই আমার যে সিএনপি ডিপার্টমেন্ট তাদেরকে দায়িত্ব দিয়েছি, ওখানে কিভাবে নেভিগেশনাল এই লাগানো যায় সেই ব্যবস্থাটা তারা নেবে। পদ্মা সেতুর সাথে সমন্বয় করেই আমরা কাজ করব। এদিকে সেতু কর্তৃপক্ষ বলছে যে কোনো দুর্ঘটনার কথা মাথায় রেখেই পিলার বসানো হয়েছে। আগামী 3 মাসের মধ্যে শুরু হবে ইলেকট্রিকের কাজ, যা শেষ হতে সময় লাগতে পারে অন্তত 7 মাস। ব্রিজের কাজটা মানে জাস্ট ইনকমপ্লিট, আমরা তো এখনো অন্যান্য কাজ করছি। ইলেকট্রিকের কাজ আমরা এখনো শুরু করতে পারি নাই। এটা হয়তো আমরা আরো 2-3 মাসের মধ্যেই, ম্যাক্সিমাম 3 মাস তার মধ্যে আবার ইলেকট্রিকের কাজ শুরু হবে। বা সম্পূর্ণ কাজ শেষ হইতে হয়তো ইলেকট্রিক্যালের সব কাজ এটা তো আগামী আরো 7-8 মাস লেগে যায়। নৌযানের সাথে ধাক্কা লাগা এড়াতে বিআইডব্লিউটিসির তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী পদ্মা সেতুর পিলারে রবারের ফোল্ডার দেওয়ার প্রয়োজন নেই বলে মনে করছে সেতু কর্তৃপক্ষ। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পরিকল্পিতভাবে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের অর্থনীতি, তাই প্রবাসীদের এদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। যুক্তরাষ্ট্র সময় সোমবার সকালে নিউ ইয়র্কের হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত দ্য রাইজ অফ বেঙ্গল টাইগার অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। করোনার মধ্যেও অর্থনৈতিক উন্নতির দিক থেকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত এবং পাকিস্তানকে টপকে সামনে উঠে এসেছে বাংলাদেশ। গত 1 বছরে করোনা পরিস্থিতির মধ্যেও বাংলাদেশের মাথাপিছু আয় 9%-এরও বেশি বেড়ে হয়েছে $2,227।
বিশ্বব্যাংকের পূর্বাভাস 2050 সালে বিশ্বের 23তম অর্থনীতির দেশ হবে বাংলাদেশ। বাংলাদেশের অর্থনীতির সক্ষমতা, বিনিয়োগ, শেয়ার বাজার এবং বন্ড মার্কেটকে তুলে ধরতে যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে অর্থনীতি বিষয়ক রোড শো। বিদেশি ও প্রবাসীরা যাতে বাংলাদেশে বিনিয়োগ করে সে বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছে আয়োজনের প্রথম সেশনে। অনুষ্ঠানে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসসিসির চেয়ারম্যান বলেন, বাংলাদেশ এখন বিনিয়োগের এক অপার সম্ভাবনাময় দেশ। প্রবাসী বিনিয়োগকারীরাও সন্তুষ্ট এ ধরনের আয়োজনে। এ সময় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, বর্তমান সরকার ব্যবসা বান্ধব, তাই প্রবাসীদের এদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি। যারা বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী তাদের বেজার অর্থনৈতিক অঞ্চল ঘুরে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমরা 100 অর্থনৈতিক অঞ্চল করছি। এগুলোর মধ্যে সবচেয়ে বড় মিরসরাই। অনেক বড় এলাকা নিয়ে এটি তৈরি করা হচ্ছে। সেখানে অবকাঠামো, বিদ্যুৎ, গ্যাস পরিবহন সহ সব ধরনের সুবিধা নিশ্চিত করা হচ্ছে। সরকারের উচ্চ পর্যায়ে কোনো দুর্নীতি নেই জানিয়ে সালমান এফ রহমান আরো বলেন, কর্মকর্তা পর্যায়ে কিছু দুর্নীতি হলেও এ চ্যালেঞ্জ ডিজিটালাইজেশনের মাধ্যমে মোকাবেলা করা হচ্ছে। ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের অর্থনীতি। দেশের অর্থনীতির নানা সূচক জানান দিচ্ছে সঠিক পথে আছে বাংলাদেশ। তাই এই রোড শো এর আয়োজনের মাধ্যমে প্রবাসী বিনিয়োগকারীদের আকর্ষণ করতে চায় সরকারের নীতি নির্ধারকেরা। আর এক্ষেত্রে বিনিয়োগের উপযুক্ত পরিবেশ চান প্রবাসী বিনিয়োগকারীরা। উমর নাহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের 51তম জন্মদিন আজ। 1971 সালে 27 জুলাই ঢাকায় পরমাণু বিজ্ঞানী ডক্টর এম এ ওয়াজেদ মিয়া ও শেখ হাসিনা দম্পতির ঘরে জন্ম নেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতি জয়। 1975 সালের 15 আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু সপরিবারে নিহত হওয়ার সময় মা ও বাবার সঙ্গে জার্মানিতে ছিলেন সজীব ওয়াজেদ জয়। পরে মায়ের সঙ্গে রাজনৈতিক আশ্রয়ে ভারতে চলে যান তিনি। সেখানেই তার শৈশব ও কৈশোর কাটে। পরে বিশ্বখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন জয়। 2008 সালে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহারে ডিজিটাল বাংলাদেশ গড়ার স্লোগানটি যুক্ত হয় মূলত সজীব ওয়াজেদ জয়ের আগ্রহে। করোনায় তথ্য প্রযুক্তির চাহিদা বেড়েছে 40%, সেই সাথে বেড়েছে সেবার চাহিদাও। তবে লকডাউনে প্রযুক্তি পণ্যের ত্রুটি সারাতে প্রতিষ্ঠানগুলোকে পড়তে হচ্ছে ভোগান্তিতে। এই খাতকে জরুরি সেবার আওতায় আনার দাবি ব্যবসায়ীদের। 10 বছর ধরে রপ্তানিকারক প্রতিষ্ঠানে হিসাবরক্ষক হিসেবে কাজ করছেন শুভ। লকডাউনে বাসায় থেকে কাজ সারছেন। তবে হঠাৎ ল্যাপটপের ব্যাটারি সহ অন্যান্য যন্ত্রের ত্রুটির কারণে হিসাবের রেকর্ড বন্ধ রয়েছে ক্রেতাদের। এইটা এখন আপ টু ডেট না করতে পারে, সেক্ষেত্রে আমিও বায়ারদের ক্লেম করতে পারবো না টাকার জন্য, এবং আমাদেরও যারা পার্টি আছে টাকা পাবে তাদের হিসাবটাও এটার মধ্যে আছে। সেবাদাতা প্রতিষ্ঠানগুলো জানায়, কয়েকদিন আগে দিনে অনলাইন সহ 250টি সেবার চাহিদা থাকলেও লকডাউনের কারণে তা পৌঁছেছে 400টিতে। তবে সেবা দিতে গিয়ে পড়ছে নানান সমস্যায়। পুলিশের কাছে গ্রেপ্তার হচ্ছে, আমি হয়রানির শিকার হচ্ছি। ইন দ্য মিন টাইম যখন আমরা যেতে পারতেছি না, তখন আবার ক্লায়েন্টরা আমাদের বিরুদ্ধে মামলা করার হুমকি দিচ্ছে ভোক্তা অধিকারী। ব্যবসায়ীরা জানান, লকডাউনের মধ্যেও অনলাইনে বেড়েছে ল্যাপটপ বিক্রি। প্রযুক্তি পণ্যকে জরুরি সেবার আওতায় আনার দাবি এলিফ্যান্ট রোড কম্পিউটার ব্যবসায়ী কল্যাণ সমিতির। সেবা দিতে গিয়ে কিন্তু আমরা পারছি না, যেহেতু আমরা জরুরি সেবার আওতায় আমাদেরকে ঘোষণা করা হয়নি। আমাদেরকে সেবা দিতে হচ্ছে, যেহেতু ব্যবসাটা আজকে না আরও পরও আমরা করবো। আমরা লুকে নিজেকে সেভ করে করে যেতে হচ্ছে। এই খাতকে জরুরি সেবা খাতের আওতায় আনা হবে বলে জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী। জরুরি কোনো মেরামত বা কার্যক্রমের জন্য দরকার হয়, কোনো একটা মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার কোথাও মুভ করবে, বাংলাদেশ কম্পিউটার সমিতি BCS তাদের কিন্তু অফিসিয়াল একটা লেটার নিয়ে আসলে আমরা কিন্তু তাদেরকে ওরকম কার্ড দিতে পারি। করোনায় গেল বছর কম্পিউটার ও ল্যাপটপ সহ 10 লাখের বেশি প্রযুক্তি পণ্য বিক্রি হয়েছে। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে গত 2 বছরে বিদেশি বিনিয়োগ কমেছে গড়ে 20% বেশি। বিনিয়োগ কমার পেছনে কারণ হিসেবে আস্থার সংকটকেই দুষছেন বিশ্লেষকরা। পাশাপাশি অর্থনৈতিক অঞ্চলগুলোর অবকাঠামো নির্মাণ কাজ দ্রুত শেষ করার তাগিদ তাদের। অর্থনৈতিক উন্নয়ন এবং শিল্পায়নকে শক্তিশালী করতে প্রয়োজন প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগের।
কিন্তু গত 2 বছর ধরে টানা নেতিবাচক অবস্থানে বিদেশি বিনিয়োগ। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে 2020 সালে দেশে 337 কোটি 85 লাখ ডলারের সরাসরি বিদেশি বিনিয়োগ এসেছে, যা 2019-এর চেয়ে 61 কোটি 30 লাখ ডলার কম, আর 2018-র তুলনায় 116 কোটি 77 লাখ ডলার কম। ব্যবসায়ীরা বলছেন করোনার কারণে গত বছর ব্যবসা বাণিজ্য একেবারেই স্থবির ছিল, যার নেতিবাচক প্রভাব পড়েছে বিনিয়োগে। বিজনেস কনফিডেন্সটাকে বাড়াতে হবে, যার কারণে অবশ্যই কান্ট্রি ব্র্যান্ডিং এর ক্ষেত্রে আমাদের যে ধরেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে বিভিন্ন যে আমাদের ডিপ্লোম্যাটিক মিশনগুলো আছে তাদেরকে একটু জোর দেওয়া উচিত। যখন স্থানীয় শিল্পায়নকে শক্তিশালী করা হবে সেটাকে দেখেই কিন্তু বিদেশি বিনিয়োগ অটোমেটিক্যালি উৎসাহিত হবে। দেশে বিনিয়োগ কমার কারণ হিসেবে আস্থার সংকটকেই দায়ী করছেন বিশ্লেষকরা। আমাদের সমস্যাটা হচ্ছে আমরা এখনো বাংলাদেশকে একটা আস্থার জায়গায় নিয়ে যেতে পারি, এবং সেটার কারণেই আমাদের এখানে লোক আসছে না। মানে পাকিস্তানেও তারা যাচ্ছে, কিন্তু বাংলাদেশে আসতেছে। মিয়ানমারে যাচ্ছিল এতদিন পর্যন্ত, এখন একটু থামাতে হয়েছে। মিয়ানমারে না যাওয়ার কারণেও যে আমাদের যে একটা বাড়ার একটা সম্ভাবনা ছিল সেটাও কিন্তু সেইভাবে দেখছি। সরাসরি বিদেশি বিনিয়োগ আকর্ষণে প্রচারণার উপর জোর দিচ্ছেন বিশ্লেষকরা। এছাড়াও এয়ারপোর্ট বন্দরে সংস্কার প্রয়োজন বলেও মত তাদের। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএসএফ এর বাধার মুখে বন্ধ ফেনীর বিলোনিয়া স্থলবন্দর উন্নয়ন প্রকল্পের কাজ। নিজেরা চুক্তি না মানলেও আন্তর্জাতিক সীমানার দোহাই দিয়ে কাজ বন্ধ করে দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। কাজ বন্ধ থাকায় নষ্ট হচ্ছে নির্মাণ সামগ্রী। তবে বিষয়টি সমাধানে কাজ চলছে বলে জানায় বন্দর কর্তৃপক্ষ। ফেনীর পরশুরাম উপজেলার বিলুনিয়ায় দেশের একমাত্র রপ্তানিমুখী স্থলবন্দর। এ বন্দর দিয়ে ইট, বালু, সিমেন্ট ও শুটকি রপ্তানির পাশাপাশি চলে যাত্রী পারাপার। আদায় হয় বিপুল অঙ্কের রাজস্ব। নতুন প্রকল্পে তৈরি হচ্ছে টার্মিনাল, বিশ্রামাগার, ওয়্যারহাউস, ওপেন ইয়ার্ড, বন্দর অফিস, ব্যারাক ও ডরমিটরি সহ নানা স্থাপনা। দুদেশের যৌথ সিদ্ধান্তে 2019 সালের নভেম্বরে বন্দরের কাজ শুরুর পরও বিএসএফের বাধার মুখে পড়ে প্রকল্পটি। দীর্ঘদিন যাবৎ এখানে বসে আছি লেবার শ্রমিক নিয়ে, সেই কারণে এবং এরই ভিতরে প্রায় 2 বছরে নির্মাণ সামগ্রীর উচ্চমূল্য এবং দাম বৃদ্ধির কারণে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমরা দাবি করছি খুব দ্রুত বিষয়টি নিষ্পত্তি করে যাতে আমাদেরকে সুষ্ঠুভাবে কাজটা সম্পন্ন করার সুযোগ দেওয়া হয়। বন্দরের কাজ বন্ধ থাকায় ক্ষুব্ধ স্থানীয়রা। পুরা সীমান্ত এলাকার মধ্যে তাদের বাড়িঘর আছে, আর আমাদের এলাকার লোকেরা দেশের ভিতরে জায়গা সম্পত্তি বাগানও করতে পারতেছে না। কেন? ভারতের 150 গজের বাইরে কাজ করার জন্য বলতেছে, কিন্তু ভারতেও তো 150 গজের ভিতরে অনেক কাজ করতেছে। এটাই হলো সমস্যা। ভারতের কোনো বাধা তো হইতেছে না, কিন্তু বাংলাদেশে কাজ করতে গেলে বাধা কেন? তবে বিষয়টি সমাধানে কাজ চলছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। পররাষ্ট্র, স্বরাষ্ট্র এবং বর্তমানে বিজিবি মহাপরিচালক পর্যায়ে রয়েছে, এবং এটা আমরা আশা করছি শীঘ্রই মহাপরিচালক পর্যায়ে বৈঠকের মাধ্যমে এটা সম্মতি পাবো আমরা আশা করছি। 38.5 কোটি টাকা ব্যয়ে 2018 সালে 10 একর জায়গায় বন্দর অবকাঠামো উন্নয়নে প্রকল্প হাতে নেয় সরকার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। হেফাজত নেতা মামুনুল হকের সমালোচনা করে দেওয়া ফেসবুক পোস্টের জেরে প্রায় 4 মাস ধরে কারাগারে সুনামগঞ্জের শাল্লা উপজেলার ঝুমন দাস আপন। মিলছে না তার জামিন। তবে পোস্টের জের ধরে নোয়াগাঁও গ্রামে হামলা মামলার বেশিরভাগ আসামি জামিন পেয়েছেন। 16 মার্চ হেফাজত নেতা মামুনুল হককে নিয়ে একটি ফেসবুক পোস্ট দেন শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামের ঝুমন দাস আপন। এ নিয়ে উত্তেজনা তৈরি করে একটি পক্ষ। পরিস্থিতির সুযোগ নিয়ে হামলা করা হয় সংখ্যালঘুদের বাড়িঘরে। পরে ঝুমন দাস আপনকে আটক করে পুলিশে দেয়া হয়। তার বিরুদ্ধে মামলা হয় ডিজিটাল আইনে। 2টি মামলা হয় হামলাকারীদের বিরুদ্ধেও। হামলার 2 মামলায় এজাহারভুক্ত 43 জন সহ 107 জনকে গ্রেফতার করা হয়। স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন 28 জন। যেটা ফেসবুকে পোস্ট দিয়েছিল ওই বিষয় হচ্ছে একটা মামলা, আর ভাঙচুর সংক্রান্ত আমরা পুলিশ বাদী হয়ে একটা মামলা করেছিলাম, আর ভিকটিম পার্টি ওরা একটা মামলা করেছিল। টোটালি 3টা মামলা হয়েছে এই সংক্রান্তে। অজ্ঞাত একজন সহ টোটালি 50 জন আসামি ছিল। তবে হামলা মামলায় গ্রেফতার প্রধান আসামি শহীদুল ইসলাম স্বাধীন মেম্বার সহ অধিকাংশ আসামি জামিনে মুক্ত। হামলাকারীদের বিরুদ্ধে সঠিক ধারায় মামলা হয়নি বলে মনে করছেন আইনজীবীরা। যে মামলা রুজুর যে ধারা সংযোজনের ক্ষেত্রে আমরা মনে করি যে এখানে একটা ত্রুটি ছিল, এবং শুরু থেকেই কিন্তু আমরা এটা বলে এসেছি। এইটা আবার সংশোধনের একটা সুযোগ ছিল বা এখনো মনে হয় আছে। এদিকে প্রায় 4 মাসও জামিন হয়নি
ডিজিটাল আইনের মামলার আসামি ঝুমন দাস আপনের। হেরা ওই দূষিত হেরা ওইগুলো গিয়া জামিন হয়ে কিন্তু আমার জুমনে কি করলো দেখা যাইতেছে কিচ্ছু করলো না, মোবাইল একটা কিতা দিছে এটা বুঝিও না, কিন্তু তার তো কোনো দূষণীয় কথাবার্তা শুনছিও না। তার বিরুদ্ধে পুলিশ যে মামলা করেছে সেটি জামিনযোগ্য ধারা না। সুতরাং এই যে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি সে যদি দীর্ঘদিন কারাগারে থাকে তাইলে তার মানবাধিকারটা কোথায়? হামলার ঘটনার 2 মামলা সুনামগঞ্জের আদালতে বিচারাধীন, আর ঝুমন দাসের মামলাটি চলমান উচ্চ আদালতে। মাধব কর্মকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কমিটি গঠনে বিক্ষোভ, মানববন্ধন সহ নানা কর্মসূচিতে উত্তাল হয়ে উঠেছে কিশোরগঞ্জের পাকুন্দিয়া। কঠোর লকডাউন ভেঙে জনসমাগমের কারণে করোনা সংক্রমণ ঝুঁকি বাড়লেও নীরব স্থানীয় প্রশাসন, যা ভাবিয়ে তুলেছে স্থানীয়দের। তবে লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। সারা দেশে চলছে কঠোর লকডাউন। জনসমাগম সম্পূর্ণ নিষিদ্ধ থাকলেও উল্টো চিত্র কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায়। গত 4 দিন ধরে আন্দোলন করছেন স্থানীয় সংসদ সদস্য নূর মোহাম্মদের অনুসারীরা। করোনা পরিস্থিতিতে এ ধরনের কর্মসূচি কতটা যুক্তিযুক্ত তার উত্তর নেই কারো কাছে। আন্দোলনকারীদের অভিযোগ, উপজেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটিতে স্থানীয় সাংসদ নূর মোহাম্মদকে না জানিয়ে যুদ্ধাপরাধ মামলার আসামি সাবেক এমপি সোহরাব উদ্দিনকে করা হয়েছে আহ্বায়ক। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। এই সোহরাব সাহেব যেহেতু বিগত দিনে আন্দোলন সংগ্রাম আওয়ামী লীগের কোনো কর্মকাণ্ডে জড়িত ছিল না, এই ব্যক্তিকে আমরা পাকুন্দিয়া আওয়ামী লীগের আহ্বায়ক হিসেবে নিতে পারি না। কাকে কমিটি দেওয়া হলো? যিনি স্বাধীনতা বিরোধী, যিনি যুদ্ধ অপরাধী, যার বিরুদ্ধে ট্রাইব্যুনালে মোকদ্দমা চলছে। লকডাউন ভেঙে উপজেলা পরিষদ ও থানার সামনে এসব কর্মসূচি চললেও তা বন্ধে কোনো তৎপরতা নেই পুলিশের। আমাদের যে পুলিশি পদক্ষেপ বা আইন শৃঙ্খলা বাহিনীর যে পদক্ষেপ সেটা আমরা গ্রহণ করেছি, এবং এটা অনেক সময় আমরা আমাদের জানার আগেই কেউ হয়তো করে ফেলার চেষ্টা করেছে, এবং পুলিশ সহ প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। করোনা সংক্রমণ রোধে এবং জনস্বার্থ বিবেচনায় লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। পুলিশ সুপার মহোদয় পদক্ষেপ নিয়েছেন, আমরা আমাদের মতো করে আমরা পদক্ষেপ নিচ্ছি যাতে কেউ এই কঠোর বিধিনিষেধ সেটি অমান্য করতে না পারে। করোনা পরিস্থিতিতে এ ধরনের কর্মসূচি স্থানীয়দের সংক্রমণ ঝুঁকি বাড়িয়েছে কয়েক গুণ, আর রাজনৈতিক নেতাকর্মীদের এমন কর্মকাণ্ড ভাবিয়ে তুলেছে সাধারণ মানুষকে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বিশ্বে একদিনে করোনায় ৭,৩৭০ জন মারা গেছে, নতুন শনাক্ত 4,42,000। এ নিয়ে করোনায় মোট প্রাণহানি ছাড়ালো 41,82,000। এ পর্যন্ত আক্রান্ত 19.5 কোটিরও বেশি। এদিকে একদিনে সর্বোচ্চ 1,487 জনের মৃত্যু হয়েছে ইন্দোনেশিয়ায়, সেখানে এক সপ্তাহের মৃত্যু হার বেড়েছে 36%। ভারতে একদিনে মারা গেছে 415 জন, শনাক্ত 30,000। এদিকে ব্রাজিলে কমেছে মৃত্যু, একদিনে 587 জন। চিলিতে 2 ডোজ টিকা গ্রহণকারীদের ওপর থেকে বিদেশ ভ্রমণের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে দেশটির সরকার। বিশেষ ভাইরাস পাস ছাড়া স্বাস্থ্যকর্মীদের জন্য জনসমাগমে চলাচল নিষিদ্ধ করেছে ফ্রান্সের পার্লামেন্ট। এক সপ্তাহে দেশটিতে সংক্রমণ বেড়েছে 129%। বিদেশি সেনা প্রত্যাহার শুরুর পর থেকে আফগানিস্তানে বেসামরিক নাগরিক হতাহতের রেকর্ড পর্যায়ে বলছে জাতিসংঘ। শুধু মে আর জুনেই মারা গেছে 783 জন, আর আহত হয়েছে 1600-ও বেশি। প্রথম 6 মাসে হতাহতের মধ্যে অর্ধেকই নারী ও শিশু। প্রায় 20 বছর ধরে যুদ্ধ চালানোর পর 1 মে থেকে আফগানিস্তান ছাড়ছে বিদেশি সেনারা। এর মধ্যেই আরও বেশি আগ্রাসী হয়ে ওঠে তালেবান। সরকারি বাহিনী ও তালেবানের মধ্যে লড়াইয়ে রেহাই পায়নি বেসামরিক নাগরিক। আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশন UNAM এর হিসাবে চলতি বছরের প্রথম 6 মাসের রেকর্ড 5,183 জন হতাহত হয়েছে দেশটিতে। এর মধ্যে মারা গেছে 1,659 আর আহত 3,500-এর বেশি, যা একই সময়ে গত বছরের চেয়ে 47 ভাগ বেশি। 6 মাসে হতাহতের অর্ধেকই নারী ও শিশু, তাদের বেশিরভাগই ছিলেন ঘরে। মর্টার্স, আর্টিলারি, বিমান হামলা বা IED বিস্ফোরণের ঘটনায় হতাহত হয়েছেন তারা। হঠাৎ হতাহত বেড়ে যাওয়া বিষয়টি উদ্বেগের।
এছাড়া জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত হতাহত ২,৭৯১ জন। এর মধ্যে নিহত ৮৭৬ আর আহত ১,৯১৫ জন। আর শুধু মে ও জুন মাসেই ২,৩৯২ বেসামরিক নাগরিক হতাহত হয়েছে, যা এর আগের ৪ মাসের কাছাকাছি। জাতিসংঘ জানায় ২০০৯ সাল থেকে রেকর্ড শুরুর পর ২ মাসে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে। সবচেয়ে বেশি হামলার ঘটনা ঘটেছে ৮ মে। কাবুলের একটি স্কুলের কাছে বিস্ফোরণে ৩ শতাধিক বেসামরিক হতাহত হয়েছে, যাদের বেশিরভাগই ছিলেন স্কুল শিক্ষার্থী। জাতিসংঘের প্রতিবেদনে সরকার বিরোধী বাহিনীকে ৬৪ ভাগ, তালেবানকে ৩৯, আফগান বাহিনীকে ২৩ আর আইএসকে ৯ ভাগ বেসামরিক হতাহতের জন্য দায়ী করা হয়েছে। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টোকিও অলিম্পিকে আজ ব্যক্তিগত ইভেন্টে লড়াইয়ে নামছেন আর্চার রোমান সানা। এলিমিনেশন রাউন্ডে তার প্রতিপক্ষ গ্রেট ব্রিটেনের টম হল। র্যাঙ্কিংয়ে ঢের এগিয়ে থাকায় ৩২ থেকে শেষ ১৬তে আসতে রোমানি ফেভারিট। টোকিও মিশনে এখন পর্যন্ত ভালো মন্দ দুটো অভিজ্ঞতাই হয়েছে রোমানের। একক বাছাইয়ে ১৭তম হয়ে পরের রাউন্ডে পেয়েছেন সহজ প্রতিপক্ষ। মিশ্র দ্বৈতে দিয়া সিদ্দিকীকে নিয়ে অবশ্য কোয়ার্টার ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছেন। এবার একক ইভেন্টে লক্ষ্যের পেছনে ছোটার পালা। এলিমিনেশন রাউন্ডে প্রতিপক্ষ গ্রেট ব্রিটেনের টম হল। বিশ্ব র্যাঙ্কিংয়ে ৮৭তে থাকা হলের চেয়ে ঢের এগিয়ে রোমান, আছেন ২৫-এ। জয় পেলে একই দিন শেষ ১৬র বাধা টপকে ৮-এ ওঠার পরীক্ষাও দিতে হবে। সবশেষে ৩১ জুলাইয়ে হওয়ার কথা পদকের চূড়ান্ত লড়াই। যে ওয়ার্ল্ড কাপ দুটি খেলেছি সেটা আমাদের জন্য অত্যন্ত ভালো এবং একটা এক্সপিরিয়েন্স এবং কনফিডেন্স লেভেল হাই হয়েছে। ইনশাল্লাহ একটা ভালো ফলাফল করতে পারবো। আর কনফিডেন্স লেভেলটা আগের থেকে অনেকটা বিল্ড আপ হয়েছে। রোমানের বড় স্বপ্ন, সামনে পাহাড় সম বাধা, কিন্তু কঠিন লড়াইয়ে জয়ের অভ্যাস যে তার পুরনো। বছর দুয়েক আগে এশিয়া কাপ স্টেজ 3-তে চীন সাউথ কোরিয়ার প্রতিযোগীদের সাথে টক্কর দিয়ে জিতেছিলেন স্বর্ণ। সে বছরই বিশ্বকাপে ব্রোঞ্জ জিতে অলিম্পিকে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছিলেন। তাক লাগিয়ে দিয়েছিলেন দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন কিম ওজিনকে হারিয়ে দিয়ে। সবশেষ বিশ্বকাপের মিশ্র দ্বৈতে দিয়া সিদ্দিকীকে সাথে নিয়ে রৌপ্য জয়ের গল্পটা তো এখনো তরতাজা। অলিম্পিকে একটা পদকের স্বপ্ন বাংলাদেশের। সেই স্বপ্নযাত্রায় এগিয়ে যান রোমান, প্রার্থনা দেশ জুড়ে। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সংখ্যা কেটে গেছে। নির্ধারিত ২৯ জুলাই ঢাকা আসছে টিম অস্ট্রেলিয়া। ৩ থেকে ৯ জুলাই ৭ দিনে হবে ৫টি টি-20। এদিকে ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্সের সার্ভিসে সন্তুষ্ট বিসিবি। তার সাথে চুক্তি বাড়িয়ে টি-20 বিশ্বকাপ পর্যন্ত করার কথা জানিয়েছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান। বাংলাদেশ অস্ট্রেলিয়া ৫ ম্যাচের টি-20 সিরিজের সূচি চূড়ান্তই ছিল, কিন্তু বিপত্তি বাধায় উইন্ডিজ অস্ট্রেলিয়া দ্বিতীয় ওয়ানডের আগে একজন সাপোর্ট স্টাফের কোভিড আক্রান্তের খবরে তৈরি হয় শঙ্কা। তবে বিসিবি ক্রিকেট অপারেশনস জানাচ্ছে অজিতের ঢাকায় আসা কিংবা ফিক্সচার সবকিছু নির্ধারিত সূচিতেই হবে। ওরা যে একটা ম্যাচ পিছিয়েছে ওটা কিন্তু কোনো সমস্যা নেই, বিকজ ওদের রিজার্ভ ডে ছিল 2 দিন। সো এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, ওরা অন টাইমে আসছে। আর ম্যাচ টাইমিংটা মোস্ট প্রবাবলি আমরা 6টায় শুরু করব। দলের সেরা ক্রিকেটারদের ছাড়া আসছে মাইটি অস্ট্রেলিয়া। বাংলাদেশও পাচ্ছে না গুরুত্বপূর্ণ 2 ক্রিকেটারকে। ইনজুরি কেড়ে নিয়েছে তামিমকে, আর মুশফিকের কোয়ারেন্টাইন জটিলতায় ছাড় দেয়নি ক্রিকেট অস্ট্রেলিয়া। অজিতের নিয়ে বাড়তি সতর্কতার পরামর্শ আকরামের। না, ওর সম্ভাবনা কম, কারণ আপনার ওই যেহেতু ওর আব্বা আম্মার একটা অসুস্থতার কারণে ওকে আসতে হয়েছে। আমরা হোম অ্যাডভান্টেজ আমাদের থাকবে, বাট তারপর আমি মনে করি অস্ট্রেলিয়া কিন্তু অনেক শক্তিশালী দল। জিম্বাবুয়েতে 3 ফরম্যাটে সিরিজ জয়ে প্রশংসায় ভাসছে বাংলাদেশ। ওখানে থাকতেই ভালো খবর পেয়েছেন ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স। তামিম, সাকিব, মুশফিকরা প্রিন্সকে লেটার মার্ক দিচ্ছেন। বিসিবিও এই প্রোটিয়াসের কাজে সন্তুষ্ট, তাই বিশ্বকাপ পর্যন্ত প্রিন্সকে রেখে দিচ্ছে বিসিবি। ওয়ার্ল্ড কাপের আগে ভেরি ডিফিকাল্ট আপনার কোচ পাওয়া, এবং যেহেতু প্লেয়াররাও ওর উপরে একটা আস্থা রেখেছে, এবং জিম্বাবুয়েতে কিছু ব্যাটসম্যানকেও দেখেছি চমৎকার ব্যাটিং করছে। সোফা সব কিছু মিলিয়ে আমরা ওকে চিন্তা করছি যেন কন্টিনিউ করাবো, বাট ও কনফার্ম ও আপনার ওয়ার্ল্ড কাপ পর্যন্ত আছে। অস্ট্রেলিয়াকে রুখে দিতে উইকেটে খুব বেশি পরিবর্তন আসছে না। টি-20 উপযোগী উইকেটের দিকেই ঝুঁকবে স্বাগতিক দল।
সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। তিব্বতের বরফ ঢাকা একটি পর্বতশৃঙ্গে 15,000 বছর পুরনো ভাইরাসের অস্তিত্ব মিলেছে। শনাক্ত হয় এসব ভাইরাস বিজ্ঞানীদের কাছে একেবারেই অপরিচিত। এসব ভাইরাস মানবদেহের জন্য ক্ষতিকর কিনা তা নিয়ে চলছে গবেষণা। হাজার বছরের পুরনো ভাইরাসের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। তিব্বতের পর্বতমালায় এক অভিযানে নাম না জানা 15,000 বছর ধরে সুপ্ত থাকা অনেক রকমের ভাইরাস আবিষ্কার করেছেন একদল বিজ্ঞানী। সিএনএনের প্রতিবেদন বলছে, যুক্তরাষ্ট্রের ওহাইও স্টেট ইউনিভার্সিটির জলবায়ু ও অণুজীব বিজ্ঞানীদের একটি দল গবেষণার কাজে পশ্চিম চীনের গুলিয়া আইস ক্যাপে গিয়েছিলেন। সমুদ্রপৃষ্ঠ থেকে সেখানকার উচ্চতা 22,000 ফুট। 2015 সালের সেই অভিযান থেকে তারা সেখান থেকে কিছু বরফখণ্ড নিয়ে আসেন। পর্যবেক্ষণের পর সেসব বরফখণ্ডে মিলেছে প্রাচীন ভাইরাসের অস্তিত্ব। মাইক্রোবায়োম সাময়িকীতে প্রকাশিত প্রতিবেদন বলছে, এখন পর্যন্ত শনাক্ত হওয়া ভাইরাসগুলো বিজ্ঞানীরা বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে তালিকাভুক্ত করেছেন। তবে বরফখণ্ড থেকে সম্প্রতি সন্ধান পাওয়া ভাইরাস আগে থেকে নথিভুক্ত ছিল না। অণুজীব বিজ্ঞানী ঝিপিং ঝং সিএনএনকে জানান, প্রায় 1017 ফুট গভীর থেকে বরফ তুলে আনা হয়। পরে তা 3 ফুট লম্বা ও 4 ইঞ্চি চওড়া কয়েকটি খণ্ডে কাটা হয়। এসব বরফখণ্ডের পর্যবেক্ষণে সন্ধান মেলে 33টি ভাইরাসের। এর মধ্যে 28টি একেবারেই অপরিচিত। তবে শনাক্ত হওয়া এসব ভাইরাস এখন পর্যন্ত মানুষের জন্য ক্ষতিকর নয় বলছে গবেষকরা। বিজ্ঞানীরা বলছেন, প্রাকৃতিকভাবে বরফ ভাইরাসগুলোর চমৎকার সংরক্ষণাগার হিসেবে কাজ করেছে। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। ধন্যবাদ সবাইকে।